আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আজ অথবা কালকের মধ্যেই ভোটের তফসিল ঘোষণা করা হবে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশন। সেই উপলক্ষে আজ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনার সিইসির ভাষণ রেকর্ড করতে বলা হয়েছে। তার এই ভাষণেই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধ অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছে ইসি। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী নাজমুল হুদা। বিস্তারিত জেনে নিব তার কাছ থেকে। নাজমুল, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ এবং তফসিল ঘোষণার বিষয়ে সার্বিক কী তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফারহিনা, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য বাকি 4 নির্বাচন কমিশনার তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণ আগেই গিয়েছেন। ঠিক 11:40-এর দিকে তারা নির্বাচন ভবন ছেড়ে তাদের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরে উঠে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন। তো আজকে একটু গুরুত্বপূর্ণ দিন, যেহেতু তফসিল ঘোষণার একবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে নির্বাচন কমিশনাররা, এবং আজকে হয়তো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পর সেখান থেকে এসে তফসিলের যেই রেকর্ড রয়েছে সেই রেকর্ডটি বা প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণ রেকর্ড করবেন। এর জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে চিঠি দিয়েছে ইতিমধ্যে, এবং তারা আজকেই এই নির্বাচন ভবনে আসবেন, এসে প্রধান নির্বাচন কমিশনারের কথা রেকর্ড করবেন, এবং রেকর্ড করার পরে যদি সম্ভব হয় সেটি আজকে হয়তো সন্ধ্যা নাগাদ সেটি তফসিল ঘোষণা করা হতে পারে। আর যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে কালকে নাগাদ তফসিল ঘোষণা করা হবে, এবং তফসিল ঘোষণা করার পরেই মূলত নির্বাচনের যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাতে চলে যাবে, এবং নির্বাচনের যে তারিখ সেই তারিখটিও ঘোষণা করা হবে তফসিল ঘোষণার মধ্য দিয়ে। পাশাপাশি তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু যেই প্রধান নির্বাচন কমিশনের যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা তারা অ্যাপ্লাই করা শুরু করবে, এবং নির্বাচন কেন্দ্রিক এতদিন যারা প্রচারণা করেছে সেই বিষয়গুলোতেও লাগাম টানা হবে। পাশাপাশি 5 শতাধিক ম্যাজিস্ট্রেট নামানো হবে, এবং সশস্ত্র বাহিনী থাকবে মাঠে তফসিল ঘোষণার পর থেকে, এবং তাদেরকে যে গ্রেপ্তারের ক্ষমতাও তারা পাবে, এবং রেজিস্ট্রেসি ক্ষমতা নিয়েও অনেকে থাকবে। তো মোটামুটি আজকে যদি তফসিল ঘোষণা করা হয় সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো আজকেই শুরু হয়ে যাবে। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আগামীকালকের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, এবং ভাষণটি জাতির উদ্দেশ্যে সেটি প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে। যেহেতু নির্বাচন কমিশনাররা বলেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, সেক্ষেত্রে আগামীকালকে বৃহস্পতিবার, এবং এই বৃহস্পতিবারই ডিসেম্বরের যে দ্বিতীয় সপ্তাহ সেই দ্বিতীয় সপ্তাহ শেষ হবে। সেক্ষেত্রে আজকে বা কালকে এই 2টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 2 দিনের মধ্যেই আজকে হয়তো আমরা সন্ধ্যার সময় জানতে পারবো যে তফসিলটা ঠিক কোন মুহূর্তে ঘোষণা করা হয়েছে। ফারহিনা, ধন্যবাদ। বাচ্চাদের একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কারের বুলি আওড়াচ্ছে, এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা সংস্কারের কথা বলে তারা জানেই না কি সংস্কার হবে, শুধু জানে ক্ষমতায় যাওয়ার সংস্কার। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির 4র্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় প্রাসঙ্গিক। বিএনপির চরম শত্রু দলগুলো রাজনীতিতে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও প্রত্যাশা করেন মির্জা আব্বাস। তারেক রহমান দেশে ফিরে হাল ধরবেন এবং নতুনত্ব দিয়ে দেশ এগিয়ে নেবেন বলেও প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে
যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপি পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রাথমিক তালিকায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের প্রার্থিতা বাতিল করা হবে, জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এই নতুন মুখ রাজনীতির যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগণী হতে চান, সেই সব প্রার্থীদেরকে 7 লাখ মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। যে দুজন ছাত্র উপদেষ্টা এই প্রশ্ন করেছেন তারা এখনো পদত্যাগ করেন নাই। যদি পদত্যাগ করেন তাহলে আমরা কমেন্ট করতে পারবো, পদত্যাগের আগে আমরা কমেন্ট করবো না। আর ঢাকা 10-এ আমাদের অনেকগুলো আসনে আমরা এখনো প্রার্থী দেই নাই, সেগুলো প্রমাণ নাই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগের গুঞ্জন উঠেছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় থেকে জরুরি প্রেস ব্রিফিংয়ের কথা জানানো হয়। এদিকে আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সেজন্য ইতোমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি। এছাড়া গুঞ্জন রয়েছে আজ পদত্যাগ করতে পারেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমও। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি না থাকায় আপাতত ঢাকায় রেখে চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন পুত্রবধূ জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? ফারহিন, আসলে খালেদা জিয়া কিন্তু অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসকদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন। বিশেষ করে বিদেশ থেকে কিন্তু কয়েকজন ডাক্তার এসেছে, লন্ডন এবং চীনের বিশেষজ্ঞ দল এসেছেন। তার পাশাপাশি বাংলাদেশের যে তার চিকিৎসক বোর্ড রয়েছে তাদের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে এবং সব কিছু তত্ত্বাবধান করছে তার পুত্রবধূ জুবাইদা রহমান। তিনি দেশে আসার পরে কিন্তু প্রতিদিন এই হাসপাতালে আসেন এবং দীর্ঘ সময় তিনি এখানে অবস্থান করেন, খালেদা জিয়ার খোঁজ খবর নেন, তার কিভাবে চিকিৎসা চালানো হচ্ছে, বোর্ডের যে পরামর্শগুলো রয়েছে সেই বিষয়ে তিনি তত্ত্বাবধান করেন। তবে দলের পক্ষ থেকে ডক্টর AZM জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে এখন পর্যন্ত বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আসলে পরিস্থিতি তৈরি হলে তারপরে তাকে বিদেশে নেওয়া হবে এমনটি তারা জানিয়েছেন এবং নানা ধরনের গুজব রয়েছে, সে ধরনের গুজবে কান না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। সব মিলিয়ে বলা চলে অপরিবর্তিত অবস্থায় তার চিকিৎসা চলছে এবং দলের পক্ষ থেকে কিন্তু সারা দেশে বিভিন্ন সময় কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, দোয়া হচ্ছে এবং চিকিৎসা চলছে এবং হয়তোবা ডাক্তাররা যদি আজকে নতুন কোনো ধরনের কথা বলে পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদেরকে সেটি জানিয়ে দেওয়া যাবে। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ সাকিব।
চব্বিশের আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ ও হত্যার সংশ্লিষ্টতা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মামলারও অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 23তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে আজ। একই ট্রাইব্যুনালে আশুলিয়ার 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায়ও সাক্ষী নেওয়ার কথা রয়েছে। আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার চট্টগ্রাম বন্দরের বর্ধিতাংশ বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিপো মালিকরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে অঘোষিতভাবে ডিপোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় শিপিং লাইনসগুলোকে কন্টেইনার না পাঠানোর বিষয়টি মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তবে দেশের বন্দর ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়নি। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। বন্দর ব্যবহারকারীরা বলছেন, অফ ডকের অপারেশন বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে পুরো বন্দরের কার্যক্রম। শীতকালে ফটো সুন্দর নয়। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডিপো মালিকদের কি অবস্থা দেখছেন? তাদের সিদ্ধান্তের সাথে কি সবাই একাত্মতা প্রকাশ করেছে কিনা? এছাড়া রপ্তানি ও শিল্প মালিকরা কি বলছেন জানাবেন। আসলে যেমনটি বলেছেন, আমি কিছুক্ষণ আগেও বিজেএমইর এক সদস্যের সাথে কথা বললাম। তিনি যেটা আসলে জানালো সেটি হচ্ছে যে চট্টগ্রাম বাংলাদেশ থেকে 100% যেই পণ্যগুলো রপ্তানি হয়ে থাকে পুরোটাই কিন্তু অফ ডকের মাধ্যমে হয়ে থাকে। বাংলাদেশে 19টি অফ ডক রয়েছে। সেই অফ ডকগুলো আসলে অঘোষিতভাবেই কিন্তু আগামীকাল সকাল 6টা থেকে তারা তাদের যেই রপ্তানিকরণ প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ রাখবেন বলে তারা জানিয়েছেন। এবং তাদের যে সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার তিনি আসলে বলল তাদের এই পণ্য রপ্তানিতে তারা কিন্তু আসলে পোষাচ্ছেন এবং তারা কিন্তু দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর যাবৎ একই দামের উপরে কিন্তু তারা এই পণ্যগুলো রপ্তানি করে থাকেন। এবং সেই জন্য কিন্তু তারা কিন্তু যখন আর তাদের ব্যবসা কিন্তু হচ্ছে না, সেজন্য কিন্তু তারা লস দিয়ে বলছে তারা আর এই ব্যবসা করা সম্ভব না। এর পরপরই তারা কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল থেকে তারা কিন্তু আসলে এই প্রক্রিয়া থেকে তারা সরে আসবেন। তবে আমি আসলে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আদালতের একটা নির্দেশনা ছিল, তারা তখন বলল আসলে আদালতের নির্দেশনাকে তারা কিন্তু অমান্য করতে পারে না, সেজন্য তারা তাদের জায়গা থেকে সরে আসছে। এর মানে হচ্ছে যে তারা কিন্তু আসলে আগামীকাল থেকে যে রপ্তানিকরণ পণ্য সেটা কিন্তু তারা কিন্তু আর পরিচালনা করবেন না। সেই জন্য কিন্তু বিশেষ করে বন্দর কর্তৃপক্ষ বলল আসলে এটি একটি বসে সমস্যার সমাধান করা যেত, কিন্তু হঠাৎ করে কাউকে কিছু না বলে কিন্তু তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটি একটি মারাত্মক সিদ্ধান্ত, যেহেতু প্রতিদিনের চট্টগ্রাম থেকে আসলে চট্টগ্রাম বন্দর দিয়ে আসলে হাজার হাজার কন্টেইনার কিন্তু আসলে রপ্তানি হয়ে থাকে। যদি এই রপ্তানি কার্যক্রম বন্ধ হয় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা প্রভাব পড়বে বলে তারা মনে করতেন। এবং যারা বন্দর ব্যবহারকারী আছেন তারা প্রত্যেকে জানিয়েছেন আসলে এটি খুব দ্রুত সমাধান করা দরকার এবং এটি সহসাই কিন্তু আসলে আজকের মধ্যে যদি সমস্যার সমাধান করা না হয় তাহলে আগামীকাল থেকে যেই তারা তাদের যেই কন্টেইনার পরিবহন করবে না বলে জানিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন। এবং একই সাথে বিশেষ করে গার্মেন্ট শিল্প যেটা আছে সেটি কিন্তু মারাত্মক ক্ষতি হবে। যদি নির্ধারিত টাইমে বায়ারদের পণ্যগুলো তারা দিতে না পারেন তাহলে কিন্তু আসলে অনেক বায়ার তাদের এই পণ্য কিন্তু মাঝপথ থেকে ফেরত দিতে পারেন বলে এমনও। ধন্যবাদ সাইফুল। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।